আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের সুকান্ত ভট্টাচার্য লেখা অসাধারণ একটি কবিতা প্রার্থী। এই কবিতাটি আজকের ক্লাসে আমরা প্রত্যেকটা লাইন পাঠ বিশ্লেষণ করে ব্যাখ্যা করে বুঝে বুঝে পড়ব। একই সাথে এই কবিতার অনুশীলনে তোমাদেরকে যে বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নগুলো দেওয়া হয়েছে এগুলোরও আমরা সমাধান করে ফেলব। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো দেখো আমরা কিন্তু প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা আকারে তোমাদেরকে এখানে লিখে দিয়েছি। আমি প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা তোমাদেরকে বুঝিয়ে দেব। তবে তার আগে এই কবিতার মূল ভাবটি একটু আমরা পড়ে ফেলি চলো, তাহলে কবিতার লাইনগুলো বুঝতে আমাদের খুবই সহজ হবে। একই সাথে এই মূল ভাবটা যদি তোমরা খুব ভালোভাবে পড়তে পারো, আয়ত্ত করতে পারো, তাহলে সৃজনশীল প্রশ্নে কিন্তু এগুলা খুব ভালো করে তোমরা ব্যাখ্যা করে করে প্রত্যেকটা সৃজনশীল প্রশ্নের উত্তরে লিখতে পারবা। তো দেখো কবিতার মূল ভাব, এই কবিতায় কবি শীতের কষ্টে থাকা গরিব মানুষের কথা বলেছেন। শীতের রাত খুব লম্বা এবং ঠান্ডা। গরিব মানুষরা সারা রাত ধরে শীতের কষ্ট সহ্য করে। তাদের গরম কাপড়ের অভাব, তাই তারা খড়কুটো জ্বালিয়ে এবং এক টুকরো কাপড় দিয়ে কান ঢেকে শীত থেকে বাঁচার চেষ্টা করে। তাদের কাছে সকালের একটু রোদ অর্থাৎ সূর্যের আলো সোনার চেয়েও দামি, কারণ সে রোদেই তাদের শীত থেকে মুক্তি দেয়। কবি সূর্যকে বলেছেন, হে সূর্য, তুমি আমাদের ভিজে স্যাঁতসেঁতে ঘরে আলো এবং উত্তাপ দাও। রাস্তার ধারে যে উলঙ্গ ছেলেটা কাঁপছে তাকে উত্তাপ দাও। আমরা শুনেছি তুমি এক জ্বলন্ত আগুনের গোলা। তোমার উত্তাপ পেয়ে আমরা একদিন শক্তিশালী হয়ে উঠব। আমাদের অলসতা এবং জড়তা দূর হবে। তখন আমরা নিজেরাও শক্তিশালী হয়ে রাস্তার উলঙ্গ ছেলেটাকে গরম কাপড় দিতে পারবো। কিন্তু আজ আমরা তোমার কাছে শুধু একটু উত্তাপ চাই। তো এটি ছিল কবিতার মূল ভাব। চলো আমরা এখন কবিতাটি প্রত্যেকটা লাইন একটু বিশ্লেষণ করে পড়ে ফেলি। তো প্রথমে কবিতার যে লাইনটি রয়েছে দেখো, বলা হচ্ছে, হে সূর্য, শীতের সূর্য। তো কবি সূর্যকে ডাক দিয়েছেন। এই লাইনটি দ্বারা কি বোঝানো হচ্ছে যে কবি কিন্তু সূর্যকে ডাক দিয়েছেন। শীতের সময় সূর্যের আলো এবং উত্তাপ খুবই প্রয়োজনীয়, কারণ শীতে মানুষের কষ্ট বেড়ে যায়। পরের লাইনে বলা হচ্ছে, হিম শীতল সুদীর্ঘ রাত তোমার প্রতীক্ষায় আমরা থাকি। এই লাইনে কবি বলছে যে শীতের রাত খুব ঠান্ডা এবং লম্বা। গরিব মানুষরা সারা রাত ধরে সূর্যের অপেক্ষায় থাকে, কারণ সূর্যের আলো এবং উত্তাপ তাদের শীত থেকে বাঁচাবে। পরের লাইন দেখো, যেমন প্রতীক্ষা করে থাকে কৃষকের চঞ্চল চোখ ধান কাটার রোমাঞ্চকর দিনগুলোর জন্য। অর্থাৎ কৃষকরা যখন ধান ফলায়, ধান ফলানোর পর কিন্তু তারা অধীর আগ্রহে থাকে যে কখন ধানগুলি পেকে যাবে এবং সে ধানগুলি তারা কেটে ঘরে তুলবে। এই যে তাদের একটা আগ্রহ, এই আগ্রহের উদাহরণ দিয়েই কবি এখানে বলছে কি দেখো, যে যেমন একজন কৃষক ধান কাটার দিনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে, তেমনি শীতার্ত মানুষও সূর্যের আলোর জন্য অপেক্ষা করে। এরপরের লাইন দেখো, হে সূর্য, তুমি তো জানো আমাদের গরম কাপড়ের কত অভাব। কবি সূর্যকে বলছেন, তুমি জানো যে আমাদের গরম কাপড়ের অভাব আছে। শীত থেকে বাঁচার জন্য আমাদের পর্যাপ্ত কাপড় নেই। কবি কিন্তু এখানে এই যে গরিব দুঃখী মানুষের কথা বলতেছে, যে তাদের কিন্তু শীতকালে শীত নিবারণের যে পোশাক থাকে সেটি কিন্তু তাদের থাকে না। তো এই কথাই কবি এখানে বলছে। এরপরে দেখো, সারা রাত খড়কুটো জ্বালিয়ে এক টুকরো কাপড়ে কান ঢেকে কত কষ্টে আমরা শীত আটকাই। এ লাইনে কবি বলছে যে গরিব মানুষরা সারা রাত খড়কুটো জ্বালিয়ে আগুন তৈরি করে এবং এক টুকরো কাপড় দিয়ে কান ঢেকে শীত থেকে বাঁচার চেষ্টা করে। এটি খুবই কষ্টের জীবন। এরপরের লাইনে কবি বলছে, সকালের এক টুকরো রোদ্দুর এক টুকরো সোনার চেয়েও মনে হয় দামি। এই লাইনে কবি বলছে যে শীতার্ত মানুষের কাছে সকালের একটু রোদ অর্থাৎ সূর্যের আলো সোনার চেয়েও দামি, কারণ এটি তাদের শীত থেকে মুক্তি দেয়। এরপরের লাইন আমরা দেখি দেখো, ঘর ছেড়ে আমরা এদিক ওদিকে যাই এক টুকরো রোদ্দুরের তৃষ্ণায়। এ লাইনের ব্যাখ্যা, কবি বলছে যে শীত থেকে বাঁচতে মানুষ ঘর ছেড়ে বাইরে যায় শুধু একটু রোদের জন্য। তাদের এই তৃষ্ণা খুবই বাস্তব এবং মর্মস্পর্শী। এরপরের লাইনে বলছে কবি যে, হে সূর্য, তুমি আমাদের স্যাঁতসেঁতে ভিজে ঘরে উত্তাপ আর আলো দিও।
কবি সূর্যকে বলছেন যে তুমি আমাদের ভিজে এবং স্যাঁতসেঁতে ঘরে আলো এবং উত্তাপ দাও, যাতে আমরা শীত থেকে বাঁচতে পারি। এর পরের লাইনে কবি বলছে, আর উত্তাপ দিও রাস্তার ধারের ওই উলঙ্গ ছেলেটাকে। কবি শুধু নিজের নয়, রাস্তার ধারে উলঙ্গ এবং কাঁপতে থাকা গরিব শিশুটির জন্যও সূর্যের উত্তাপ চান, তাই না? এর পরের লাইনে কবি বলছে, হে সূর্য, তুমি আমাদের উত্তাপ দিও, শুনেছি তুমি এক জ্বলন্ত অগ্নিপিণ্ড। কবি সূর্যকে বলছেন যে তুমি আমাদের উত্তাপ দাও, আমরা শুনেছি তুমি এক জ্বলন্ত আগুনের গোলা, তোমার কাছে প্রচুর উত্তাপ আছে। এরপরের লাইন দেখো, তোমার কাছে উত্তাপ পেয়ে পেয়ে একদিন হয়তো আমরা প্রত্যেকেই একটা জ্বলন্ত অগ্নিপিণ্ডে পরিণত হব। কবি এখানে বলছে যে কবির বিশ্বাস, সূর্যের উত্তাপ পেয়ে একদিন আমরা সবাই শক্তিশালী হয়ে উঠব, আমাদের মধ্যে এত শক্তি আসবে যে আমরা নিজেরাই জ্বলন্ত আগুনের মতো হয়ে যাব। তারপর সে উত্তাপে যখন পূর্বে আমাদের জড়তা, তখন হয়তো গরম কাপড়ে ঢেকে দিতে পারবে রাস্তার ধারের ওই উলঙ্গ ছেলেটাকে। এখানে কবি বলছে যে কবির স্বপ্ন হলো একদিন আমরা এত শক্তিশালী হব যে আমাদের অলসতা এবং জড়তা দূর হবে, তখন আমরা রাস্তার উলঙ্গ শিশুটিকে গরম কাপড় দিয়ে ঢেকে দিতে পারবো। আজ কিন্তু আমরা তোমার অকৃপণ উত্তাপের প্রার্থী, তাই না? আচ্ছা, এই লাইনের ব্যাখ্যা দেখো, কবি শেষে বলেছেন, আজ আমরা শুধু সূর্যের কাছে উত্তাপ চাই, এটা আমাদের একমাত্র প্রার্থনা। তো এই ছিল তোমাদের এখান থেকে কবিতার প্রত্যেকটা লাইনের ব্যাখ্যাগুলি। এরপর আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি দেখার আগে তোমাদের এখান থেকে যে বহু নির্বাচনী প্রশ্নগুলি দিয়েছে, আমরা সেগুলির উত্তর একটু দেখে ফেলি, চলো। তো সর্বপ্রথম দেখো, এখানে 1 নম্বর বহু নির্বাচনী প্রশ্নে তোমাদেরকে বলতেছে যে কবি সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মারা যান? উত্তরটা হবে ক নাম্বার, 21 বছর। 2 নম্বরে বলা হচ্ছে সকালের এক টুকরো রোদকে কার সাথে তুলনা করা হয়েছে? উত্তরটা হবে খ নাম্বার, এক টুকরো সোনা। 3 নম্বরে বলা হচ্ছে দেখো যে সূর্যের কাছে রাস্তার ধারের উলঙ্গ ছেলেটার জন্য উত্তাপ চাওয়ার মধ্যে কবির যে অনুভূতি প্রকাশ পেয়েছে তা হলো নিচের কোনটি? উত্তরটা হবে সহনশীলতা, অর্থাৎ এখান থেকে গ নাম্বারটি। এরপর আমাদেরকে 4 এবং 5 নম্বর প্রশ্নের জন্য একটি উদ্দীপক দিয়েছে। তো দেখো, উদ্দীপকে বলছে যে লিয়াকতের বাবা অর্থাভাবে বিনা চিকিৎসায় মারা যায়, সেই থেকে সে প্রচণ্ড শোক বুকে নিয়ে ঢাকা শহরে রিক্সা চালিয়ে তিল তিল করে সঞ্চয় করে কিছু টাকা, আর সে টাকা দিয়ে তার গ্রামের বাড়িতে গড়ে তোলে একটি হাসপাতাল, যাতে কোনো অসহায় দুস্থ মানুষ বিনা চিকিৎসায় মারা না যায়। এখান থেকে 4 নম্বরে বলা হচ্ছে লিয়াকতের কার্যক্রমে প্রার্থী কবিতায় যে দিকটি প্রকাশ হয়েছে তা হলো কি কি? এখান থেকে উত্তরটা হবে ঘ নাম্বার, 1 2 3, তিনটাই কিন্তু, হ্যাঁ। আচ্ছা, 1 2 3, তিনটা, এখান থেকে ঘ নাম্বার উত্তরটি হবে। এরপরে 5 নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে দেখো যে প্রার্থী কবিতায় কবি সুকান্তের জ্বলন্ত অগ্নিপিণ্ড হওয়া আর উদ্দীপকের লিয়াকতের শোকগ্রস্ত হওয়া আসলে কি কি? উত্তরটা হবে ঘ নাম্বার, আত্মমানবতার কল্যাণ করা, কল্যাণের লক্ষ্যে অনুপ্রাণিত হওয়া এবং মানুষের জন্য এর সত্য উদ্বোধক হওয়া। এরপর আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো পর্যায়ক্রমে দেখে ফেলি, চলো। তো দেখো, 1 নম্বর সৃজনশীল প্রশ্নের ক নম্বরে বলা হচ্ছে প্রার্থী কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত? উত্তর দেখো, প্রার্থী কবিতাটি সুকান্ত ভট্টাচার্যের সারপত্র কাব্যগ্রন্থ থেকে সংকলিত। খ নম্বরে বলা হচ্ছে কবি সূর্যকে জ্বলন্ত অগ্নিপিণ্ড বলেছেন কেন? উত্তর, জ্বলন্ত অগ্নিপিণ্ডের তাপ অফুরন্ত, তাই কবি সূর্যকে জ্বলন্ত অগ্নিপিণ্ড বলেছেন। গরিব অসহায় মানুষের জন্য সূর্যই প্রধান অবলম্বন, কারণ তারা শীত নিবারণের উপযুক্ত কাপড় পায় না, সারা রাত শীতে কষ্টে করে অপেক্ষা করতে থাকে কখন সূর্য উঠবে, তাদের শরীরকে উষ্ণ করবে। জ্বলন্ত অগ্নিপিণ্ডের অফুরন্ত তাপের পাশে দাঁড়ালে যেমন শীতার্ত মানুষ আরাম পায়, সূর্যের নিচে দাঁড়ালেও তারা তেমনই শীত থেকে রক্ষা পায়। কবিতায় সূর্যকে জ্বলন্ত অগ্নিপিণ্ড বলেছেন। এরপর আমরা গ এবং ঘ নম্বর প্রশ্নের উত্তর দেখার আগে তোমাদের এখান থেকে যে উদ্দীপকটি দেওয়া হয়েছে 1 নম্বর প্রশ্নে, এই উদ্দীপকটি একটু পড়ে ফেলি, তাহলে গ ঘ প্রশ্নের উত্তর সহজে বুঝতে পারবো। দেখো, উদ্দীপকে বলা হচ্ছে যে নাদিম সাহেবের দামি গাড়ি হাঁকিয়ে অফিসে যাবার পথে রাস্তার সিগনালে অপেক্ষা করেছিলেন। জীর্ণশীর্ণ এক ভিক্ষুক তার গাড়ির জানালার পাশে ভিক্ষার থালা বসিয়ে বাড়িয়ে দিলে তিনি জানালার কালো গ্লাস তুলে দেন আর ভীষণ বিরক্তি প্রকাশ করে বলেন, ভিক্ষুকের দেশটা ভরে গেছে। কথা শুনে ড্রাইভার মহসিন বলে, স্যার, গরিব মানুষ কি করবে বলেন, এই ভিক্ষার আয় রোজগার দিয়েই তো ওরা সংসার চালায়।
তো এখান থেকে গ নাম্বারে তোমাদেরকে বলা হচ্ছে যে উদ্দীপকের নাদিম সাহেবের আচরণ প্রার্থী কবিতার কোন ভাবের সাথে বৈসাদৃশ্যপূর্ণ বর্ণনা করো। উত্তর দেখো, উদ্দীপকের নাদিম সাহেবের আচরণ প্রার্থী কবিতার কবির অসহায় মানুষের প্রতি যে দরদ প্রকাশ পেয়েছে সে ভাবের সাথে বৈসাদৃশ্যপূর্ণ। বাংলাদেশের অধিকাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। শীতের সময় বস্ত্রের অভাবে তারা শীত নিবারণের জন্য সূর্যকে প্রধান অবলম্বন মনে করে। উদ্দীপকে নাদিম সাহেব গরিব দুঃখী মানুষের প্রতি সহানুভূতিশীল নন। তার গাড়ির জানালার পাশে এক ভিক্ষুক ভিক্ষার থালা বাড়িয়ে দিলে তিনি জানালার কালো গ্লাস তুলে দেন এবং বিরক্তি প্রকাশ করেন। নাদিম সাহেবের এই আচরণ কবির আচরণের বিপরীত। প্রার্থী কবিতায় কবির অসহায় মানুষের প্রতি মমত্ববোধ প্রকাশ পেয়েছে। তাদেরকে তিনি সাহায্য করার জন্য এগিয়ে আসার কথা বলেছেন, তাদের জন্য সূর্যের কাছে প্রার্থনা করেছেন। কিন্তু উদ্দীপকের নাদিম সাহেবের মধ্যে তা অনুপস্থিত। তাই বলা যায় যে উদ্দীপকের নাদিম সাহেবের আচরণ প্রার্থী কবিতার কবির অসহায় মানুষের প্রতি যে দরদ প্রকাশ পেয়েছে সে ভাবের সাথে বৈসাদৃশ্যপূর্ণ। এরপর আমরা ঘ নম্বর প্রশ্নের উত্তরটি একটু দেখে ফেলি, চলো। তো দেখো, ঘ নম্বর প্রশ্ন বলা হচ্ছে ড্রাইভার মহসিনের অভিব্যক্তিতে প্রার্থী কবিতার মূল চেতনা প্রকাশ পেলেও কবি সুকান্তের ইচ্ছার বহিঃপ্রকাশ ঘটেনি, মন্তব্যটির যথার্থতা যাচাই করো। উত্তর, ড্রাইভার মহসিনের অভিব্যক্তিতে প্রার্থী কবিতার মূল চেতনা প্রকাশ পেলেও কবি সুকান্তের ইচ্ছার বহিঃপ্রকাশ ঘটেনি, মন্তব্যটি যথার্থ। সমাজে ধনী গরিব বৈষম্য প্রবল, যার জন্য গরিবেরা নানা রকম বঞ্চনার শিকার হয়। ধনী মানুষদের তাদের প্রতি সহানুভূতি দেখিয়ে এগিয়ে আসতে হবে, তাহলে গরিবের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে। উদ্দীপকের ড্রাইভার মহসিন নাদিম সাহেবের আচরণে কষ্ট পেয়েছেন। প্রতিক্রিয়াস্বরূপ বলেছেন, গরিব মানুষ কি করবে বলেন। তার এই অভিব্যক্তিতে আলোচ্য কবিতার দরিদ্রের প্রতি সহানুভূতির দিকটি প্রকাশ হলেও কবি সুকান্তের ইচ্ছার বহিঃপ্রকাশ ঘটেনি, কারণ কবি সমাজের নিচু তলার মানুষের প্রতি গভীর মমতা থেকে সূর্যের কাছে উত্তাপ প্রার্থনা করেছেন, তাদের নিয়ে বৈষম্যহীন সমাজ করতে চেয়েছেন। প্রার্থী কবিতায় কবি সমাজের অসহায় মানুষের অবস্থা, তাদের ন্যায্য অধিকার প্রদান করা এবং বিত্তশালীদের শোষণ থেকে তাদের মুক্তি চেয়েছেন। অসহায় মানুষের কষ্টে কবির দরদি মন কেঁদে উঠেছে, তাই তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে চান। সূর্যকে তিনি অনুরোধ জানিয়েছেন সূর্য যেন উত্তাপ দেয় রাস্তার পাশে সেই উলঙ্গ ছেলেটাকে। কিন্তু উদ্দীপকের মহসিনের অভিব্যক্তিতে শুধু দরিদ্রের প্রতি সহানুভূতি প্রকাশ পেয়েছে মাত্র, কবির ইচ্ছার প্রতিফলন ঘটেনি, তাই মন্তব্যটি যথার্থ বলা যায়। এরপর আমরা 2 নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তরটি একটু দেখে ফেলি, চলো। 2 নম্বর সৃজনশীল প্রশ্নের ক নম্বরে বলা হচ্ছে হিমশীতল অর্থ কি। উত্তর, হিমশীতল অর্থ তুষারের মতো ঠান্ডা। খ নম্বরে বলা হচ্ছে আমাদের গরম কাপড়ের অভাব কিভাবে দূর হতে পারে ব্যাখ্যা করো। উত্তরটি দেখো, সকালের সূর্যের উত্তাপে আমাদের গরম কাপড়ের অভাব দূর হতে পারে। সূর্য যে তাপ বিকিরণ করে তার সাহায্যে ভূপৃষ্ঠে উদ্ভিদ, জীবজন্তু ও মানুষ জীব ধারণ করে। প্রচণ্ড শীতে সূর্যের সেই উত্তাপের জন্য সারা রাত অপেক্ষা করে বস্ত্রহীন আশ্রয়হীন শীতার্ত মানুষ। কবি মনে করেন সকালে সূর্য উঠলে তার উত্তাপে যেন শীত বস্ত্রহীন মানুষের গরম কাপড়ের অভাব দূর হয়ে যায়। এখানে শীতার্ত মানুষের প্রতি কবির গভীর মমত্ববোধ প্রকাশ পেয়েছে। এরপর আমরা গ এবং ঘ নম্বর প্রশ্নের উত্তর দেখার আগে উদ্দীপকটি পড়ে ফেলি, তাহলে সহজেই উত্তরগুলি কিন্তু বুঝতে পারবো। তো দেখো, এখান থেকে 2 নম্বর সৃজনশীল প্রশ্নে তোমাদেরকে একটি কবিতা দেওয়া হয়েছে, তাই না, উদ্দীপক হিসেবে। তো এখানে দেখো বলা হচ্ছে দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবু সাপ, তারে ঠেলে দিল নিচে ফেলে, চোখ ফেটে এলো জল, এমনই করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল। তো এখানে কিন্তু এই কবিতায়, উদ্দীপকের এই কবিতায় মূলত এই যে ধনী এবং গরিব, ধনী গরিবের মধ্যে যে বৈষম্য, অর্থাৎ ধনীরা যে গরিবের প্রতি যা অবহেলার চোখে দেখে এবং অবহেলা করে, এই দৃশ্যটি কিন্তু এখানে ফুটে উঠেছে মূলত। তো এখান থেকে গ নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে দেখো যে কবিতাংশের প্রথম 3 চরণে প্রার্থী কবিতার যে দিকটির সাথে বৈসাদৃশ্য রয়েছে তার বর্ণনা করো। উত্তর, উদ্দীপকের কবিতাংশের প্রথম 3 চরণে যে ভাব ফুটে উঠেছে তা প্রার্থী কবিতার কবির সহানুভূতিশীল মনোভাবের সাথে বৈসাদৃশ্যপূর্ণ। সমাজে ধনীরা সম্পদের পরিমাণ বাড়িয়ে আরও ধনী হচ্ছে আর গরিবরা আরও নিঃস্ব হয়ে পড়ছে। ধনী ব্যক্তিরা নানাভাবে গরিবদের শোষণ করছে, ফলে গরিব মানুষেরা নানা রকম দুর্ভোগের শিকার হচ্ছে। উদ্দীপকের কবিতা অংশের প্রথম 3 চরণে দেখা যায় রেল স্টেশনে এক বাবু কুলিকে
নিচে ঠেলে ফেলে দিয়েছে। এতে করে ধনিক শ্রেণী কর্তৃক অসহায় খেটে খাওয়া মানুষের প্রতি অত্যাচার নির্যাতনের চিত্রই ফুটে উঠেছে। আর প্রার্থী কবিতায় কবি এসব অসহায় মানুষের প্রতি সহানুভূতি দেখিয়েছেন। অসহায় শীতার্ত মানুষের জন্য সূর্যের উত্তাপ কামনা করেছে। অসহায় মানুষের যাতে সুখে থাকতে পারে সে স্বপ্ন দেখিয়েছেন। উদ্যোগে খেটে খাওয়া মানুষের উপর নির্যাতনের চিত্র ফুটে উঠেছে, যার সাথে প্রার্থী কবিতার কবির সহানুভূতিশীল মনোভাবের বৈসাদৃশ্য পরিলক্ষিত হয়। এরপর আমরা ঘ নম্বর প্রশ্নের উত্তরটি একটু দেখি চলো। ঘ নম্বরে বলা হচ্ছে উদ্দীপকের শেষ চরণের বক্তব্য প্রার্থী কবিতার কবির অভিমতের প্রতিফলন ঘটেছে কি? যুক্তিসহ ব্যাখ্যা করো। উত্তর: হ্যাঁ, উদ্দীপকের শেষ চরণের বক্তব্য প্রার্থী কবিতার কবির অভিমতের আংশিক প্রতিফলন ঘটেছে। বঞ্চিত মানুষের জীবন যন্ত্রণা তখনই হ্রাস পাবে যখন তারা প্রতিবাদী হয়ে উঠবে, নিজেদের অধিকার আদায়ে সংঘবদ্ধভাবে সোচ্চার হবে, অন্যায়ের কাছে মাথা নত না করে প্রতিবাদ করবে। উদ্দীপকের কবিতা অংশে খেটে খাওয়া মানুষের উপর ধনিক শ্রেণীর নির্যাতন স্বরূপ ফুটে উঠেছে। কবিতা অংশের শেষ চরণটির মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে দরিদ্রের কষ্ট অনুভব করা, অর্থাৎ মনের মধ্যে কবির প্রশ্ন জাগে, এমন করে কি দুর্বলরা সারা জীবন মার খাবে? কিন্তু প্রার্থী কবিতায় কবি দরিদ্রের প্রতি সরাসরি সহানুভূতি প্রকাশ করেছেন। কবি অসহায় বঞ্চিত মানুষের বিদ্রোহকে কামনা করেছেন, তারা যেন প্রতিবাদ করে নিজেদের অধিকার আদায় করতে পারে সে অভিমত পেশ করেছেন। কবি সূর্যের কাছে উত্তাপ প্রার্থনা করেছেন, সমাজের নিচুতলার মানুষের প্রতি গভীর মমতা থেকে, অবহেলিত ও বঞ্চিত শিশুর প্রতি তার অসীম মমতা। কিন্তু এই মমতা প্রদর্শনের পাশাপাশি তাদেরকে বিত্তশালীদের বিরুদ্ধে অগ্নিপিণ্ড হওয়ার আহ্বান জানিয়েছেন, সমস্ত বৈষম্যর বিরুদ্ধে সোচ্চার হতে বলেছেন। অন্যদিকে উদ্দীপকে কেবল কবির মনে প্রতিবাদের প্রশ্ন জাগে, সেখানে সরাসরি প্রতিবাদের কোনো প্রকাশ ঘটেনি। তাই বলা যায় যে উদ্দীপকে আলোচ্য কবিতার কবির অভিমতের আংশিক প্রতিফলন ঘটেছে। তো এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবা এবং অবশ্যই লার্নফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। আমরা ইতিমধ্যে কিন্তু তোমাদের বাংলা বইয়ের সমস্ত কবিতাই পাঠ বিশ্লেষণ করে ব্যাখ্যা করে লার্নফ্লুয়েন্সি চ্যানেলে আপলোড করে ফেলেছি। তোমরা চাইলেই প্লে লিস্ট থেকে ভিডিওগুলি দেখে ফেলতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।